প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈলেনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আজ যে প্রশ্নটি সমাধান করব সেটি কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। নিম্ন তথ্যবলী 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। এরপর কিছু তথ্য দেওয়া হয়েছে। আর করণীয় কতে বলা হয়েছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমরা সাধারণত ব্যাংকের সাথে যখন লেনদেন করি তখন ব্যাংক যে বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করে তাকে ব্যাংক বই, পাস বই বা ব্যাংক বিবরণী বলা হয়। আর আমরা যে বইতে লেনদেন সংরক্ষণ করি তাকে নগদান বই বলা হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই দুই বইয়ের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়। আর এই গরমিল পরিলক্ষিত গরমিল সংশোধন করার জন্যই মূলত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। তো এখানে বলা হয়েছে যে সকল নগদান বইতে লেখা হয়নি এমন দফা, তার আমাদের বইতে আমরা লিখিনি সেই দফাগুলোর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা আমাদের বইতে লিখিনি কোন কোন লেনদেন দেখেন। 3 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব নিকট হতে 6,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার ব্যাংক আমাদের একজন প্রাপ্য হিসাব ছিল, তার হিসাব থেকে টাকা আদায় করেছে কিন্তু আমরা জানি না বিধায় আমাদের বইতে আমরা সেটা লিখিনি। তাহলে এটা প্রথমে আসবে। তাহলে আমরা এখানে লিখব যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়। তো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায় কত? 6,000 টাকা। তো আমরা এখানে প্রথম টাকার ঘরে 6,000 লিখলাম। এরপরে দেখেন আর একটা লেনদেন যেটা হলো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তার ব্যাংকে আমাদের যে টাকা আছে সেই টাকার উপর ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে কিন্তু সেইটা আমরা আমাদের নগদান বইতে লিখিনি। তো কারণ কি? এটা আমরা হয়তো জানি না বা আমরা সঠিক সময়ে জানতে পারিনি, এই জন্য আমরা নগদান বইতে লিখিনি। তো এটাও আমাদের লিখতে হবে যে ব্যাংক সুদ বা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত? 5,000 টাকা। আর এই 6,000 আর এই 5,000 যোগ করে হবে কত? আমাদের 1,000 টাকা। তার মোট 1,000 টাকা আমরা আমাদের নগদান বইতে আমরা লিপিবদ্ধ করিনি। তো এটাই ছিল আমাদের ক প্রশ্নের সমাধান। এবার খতে দেখেন বলা হয়েছে যে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত দুটি উপায়ে তৈরি করা হয়, একটি হলো একক জের পদ্ধতি আর একটি হলো দ্বৈত বা উভয় জের পদ্ধতি। তো একক জের পদ্ধতিতে আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী করি তাহলে যে কোনো একটি বইয়ের তথ্য উপরে লিখে তার সাথে কিছু আইটেম যোগ করতে হবে, কিছু বিয়োগ করতে হবে। তো যেই বই নিয়ে শুরু করব সেই বইতে যদি কোনো হিসাবের ফলে বা কোনো লেনদেনের ফলে যদি টাকা বেশি থাকে তাহলে বিয়োগ করব, আর যদি টাকা কম থাকে তাহলে যোগ করব। এটাই হলো মূল নিয়ম। তো এখানে দেখেন আমাদের 1 নম্বরে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, আবার নিচেই দেখেন 6 নম্বরে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। তার আমাদের দুইটা উদ্বৃত্তই দেওয়া আছে, ব্যাংক বইয়ের উদ্বৃত্তও দেওয়া আছে আর আমাদের নগদান বই মোতাবেক উদ্বৃত্তও দেওয়া আছে। আমরা এখানে যে কোনো একটি বইয়ের তথ্য নিয়েই আমরা শুরু করতে পারি। তো আমরা এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটা নিয়ে শুরু করব, সমস্যা নেই। আপনি যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করেন তাও হবে। শুধু মনে রাখতে হবে যেই বই নিয়ে আমরা অঙ্ক শুরু করব সেই বইতে কম থাকলে যোগ, বেশি থাকলে বিয়োগ। শুধু এই কথাটা মনে রাখলে আপনার একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজ হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে শুরুতেই লিখে নেব নগদান বই মোতাবেক, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,35,000 টাকা। আমরা শেষ টাকার ঘরে এটা লিখে নিলাম প্রথমে। এরপরে এই নগদান বই মোতাবেক যে ব্যাংক জমার উদ্বৃত্ত এর সাথে কিছু আইটেম যোগ হবে আর কিছু আইটেম কি হবে? বিয়োগ হবে। তা আমরা আগেই এইভাবে যোগ এবং বিয়োগ লিখে নিলাম, যোগ বিয়োগ লিখে নিলাম। এবার দেখেন এক তো হয়েই গেল। দুইতে দেখেন বলা হয়েছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তার আমরা একজনকে চেক দিয়েছি, পাওনাদারকে বা কোনো ব্যক্তিকে, কিন্তু সেই ব্যক্তি এখনও চেক ভাঙায়নি বলতে আমাদের যে ব্যাংকে টাকা আছে সেখান থেকে চেক তুলে নেয়নি। তো যেহেতু আমরা যখনই চেক কাটলাম তখনই তো আমার বাড়ির বইতে কি করলাম? বিয়োগ করলাম। তার আমার বাড়ির বইতে কম আছে। আর যেহেতু সে ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি তার ব্যাংকের টাকা যা ছিল তাই আছে। তার ব্যাংকে টাকা কমানো হয়নি। তার ব্যাংকে বেশি আছে, বাড়ির বইতে কম আছে। যেহেতু আমরা বাড়ির বই নিয়ে শুরু করেছি আর বাড়ির বইতে
যেহেতু কম আছে তাই এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাই আমরা এখানে 1 নাম্বার দিয়ে লিখব যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি কত টাকা, 8,000 টাকা। আমরা এখানে প্রথম টাকার ঘরে 8,000 টাকা লিখলাম। এরপরে এটা ছিল 2, এরপরে 3 দেখেন ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 6,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক আমাদের একজন প্রাপ্য হিসাব ছিল, তার কাছ থেকে টাকা আদায় করেছে। তার মানে টাকা আদায় করেছে মানে ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট আছে তার সাথে যোগ করে দিয়েছে, কিন্তু আমরা এখনও নগদান বইতে লিখিনি। তার মানে আমরা জানি না বিধায় এটা লিখিনি, তার মানে লেখা হয়নি কোথায়, নগদান বইতে। তার মানে ব্যাংক যেহেতু লিখেছে ব্যাংকের বইতে যোগ হয়েছে, তার মানে ব্যাংকের বইতে বেশি আছে। আর আমাদের বইতে যেহেতু আমরা লিখিনি তার মানে আমাদের বইতে কম আছে। যেহেতু আমাদের বই নিয়ে শুরু করেছি তার মানে নগদান বই নিয়ে শুরু করেছি, আর সেই কারণে এই নগদান বইতে যেহেতু কম আছে তাই এটাও কি করতে হবে, যোগ করতে হবে। তাই লিখতে হবে ঠিক এইভাবে যে ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়, ব্যাংক কর্তৃক সরাসরি, ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসাবের নিকট হতে, প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়। তো প্রাপ্য হিসাবের নিকট হতে কত আদায় করেছে, 6,000 টাকা। তাহলে আমরা এখানে প্রথম টাকার ঘরে 6,000 টাকা লিখলাম। এটা ছিল 3। এরপরে দেখেন 4, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তার মানে আমরা একজন দেনাদারের কাছ থেকে চেক পেয়েছিলাম, ওই চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম আদায় করার জন্য। এর মানে হলো যে যেই ব্যক্তির কাছ থেকে চেক পেয়েছিলাম তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমাদের অ্যাকাউন্টে যোগ করার জন্য দিয়েছিলাম, কিন্তু এখনও আদায় হয়নি। মানে কি, ব্যাংক এখনও আদায় করতে পারিনি, তার মানে ব্যাংক এখনও যোগ করিনি। কিন্তু যখন আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম তখন আমাদের বাড়ির বইতে কী করেছিলাম, যোগ করেছিলাম। তার মানে এখন বাড়ির বইতে কি আছে, বেশি আছে। সেই জন্য কী করতে হবে, এটা বিয়োগ করতে হবে। মনে রাখবেন বাড়ির বই নিয়ে শুরু করেছি, তাই বাড়ির বইতে যদি বেশি থাকে বিয়োগ, আর যদি কম থাকে তাহলে কী হবে, যোগ। যেহেতু এটা আমরা যখন ব্যাংকে পাঠাই তখন যোগ করেছিলাম, তাই এখন এটা কি করব, বিয়োগ করব। আর আমরা এখানে লিখব যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি কত টাকা, 20,000 টাকা। তাহলে আমাদের এখানে প্রথম টাকার ঘরে আমরা 20,000 টাকা আমরা লিখব। এটা ছিল 4 নাম্বার। এরপরে দেখেন 5 নাম্বারে কি বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। এর অর্থ হলো যে আমাদের ব্যাংকে যে টাকা জমা আছে সেই টাকার উপর ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তো ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয় তাহলে আমাদের যে অ্যাকাউন্ট আছে তার সাথে কি করবে, যোগ করে দেবে। কিন্তু আমাদের নগদান বইতে লেখা হয়নি মানে কি, আমরা আমাদের বাড়ির বইতে যে যোগ করব সেটা করিনি। তার মানে বাড়ির বইতে কি আছে, কম আছে। তো যেহেতু বাড়ির বইতে কম আছে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। আর আমরা এবার লিখব যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান, আর একটু সুন্দর হয় এইভাবে লিখলে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বা লেখা হয়নি। কত টাকা, 5,000 টাকা। দেখেন আমাদের আর কোনো লেনদেন নেই। মানে এরপরে 6 নম্বরে একটি বিষয় আছে, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, তো সেইটা এখানে লিপিবদ্ধ হবে না, সেটা অ্যান্সার হিসেবে বের হবে। কিভাবে দেখেন, যে আমরা যে বই নিয়ে শুরু করব তার বিপরীত বইয়ের অ্যান্সার পাবো। তো সেই ব্যাংক বিবরণ অনুযায়ী উদ্বৃত্তটা এখানে আমাদের দেওয়া আছে, সেইটাই আমাদের এখানে বের হবে। তো এখানে দেখেন 8,000, 6,000, 14,000 আর 5,000 কত হয়, 19,000। তো আমরা এখানে প্রথমে এই 19,000 টাকা এইভাবে লিখলাম। এবার দেখেন এই 1,35,000 আর 19,000 আমরা যোগ করব, তার মানে 1,54,000। এই 1,54,000 থেকে আবার এই 20,000 টাকা এখানে আসবে, তার মানে এইটা বিয়োগ, আর এইটা বিয়োগ করলে আমাদের হচ্ছে হলো 1,34,000, তার মানে 1,34,000। দেখেন এইটাই যে ব্যাংক বিবরণী মোতাবেক যে ব্যাংক জমার উদ্বৃত্ত সেটা কিন্তু মিলে গেল। তার মানে 6 নম্বরে যেটা দেওয়া ছিল, তাহলে আমরা এবার লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত।
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তো যদি আমরা এই ক্ষেত্রে এই উদ্বৃত্ত নিয়ে শুরু করতাম তাহলে আমাদের এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এইটা আমরা অ্যান্সার হিসাবে পেতাম। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে উভয়ের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে দুইটা বইয়ের তথ্যই লিখে নিতে হবে। এরপরে যেই বইতে ভুল আছে সেই বইতে সংশোধন করতে হবে, অথবা যেই বইতে লেখা হয়নি সেই বইতে লিখতে হবে। এক্ষেত্রে যোগও হতে পারে, বিয়োগও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা দুইটা বইয়ের তথ্যই আগে লিখে নেব। প্রথমে আমরা এই পাশে লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা প্রথমে 1,35,000 টাকা আমরা বাম পাশে লিখলাম, আর ডান পাশে আমরা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বিবরণ অনুযায়ী যাই লেখেন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। তো ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত যাই লেখেন কত 1,34,000। তো আমরা এখানে 1,34,000 টাকা লিখলাম। এরপরে এই দুইটা বই থেকেই আমাদের কিছু যোগ হবে আর কিছু বিয়োগ হবে। তো আমরা এখানে যোগ বিয়োগ আগে লিখে নিলাম। এই পাশেও আমরা ওই একইভাবে যোগ আর বিয়োগ লিখে নিলাম। এবার দেখেন আমরা অঙ্ক শুরু করি। প্রথমে 1 আর 6 নাম্বার আমরা দুই পাশে লিখে নিলাম। 1-এ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর 6-এ পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা দুই পাশে লিখে নিলাম। তো এবার দেখেন আমাদের 2 নম্বরে বলা হয়েছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, খেয়াল করেন, তার মানে আমরা একজনকে চেক দিয়েছি। তো যখনই চেক দিয়েছি তখনই কিন্তু আমার বাড়ির বইতে কি করেছি, বিয়োগ করেছি। কিন্তু যেহেতু চেক ভাঙানো হয়নি, মানে যাকে চেক দিয়েছি সে এখনও ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি, তার মানে আমাদের কাজ এখন কোথায় বাকি আছে, ব্যাংকে। আর ব্যাংক থেকে যদি ওই ব্যক্তি তুলে নেয় তাহলে কি হবে, এই ক্ষেত্রে বিয়োগ হবে। তো সেই কারণেই আমাদের এটা ব্যাংক বিবরণী বইতে বিয়োগ করতে হবে। যে কাজ যেখানে বাকি, কোথায় বাকি, ব্যাংকের কাজটা বাকি, তার মানে ব্যাংক থেকে টাকা তুললে কি হবে, ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে। সেই জন্য আমরা এখানে বিয়োগ করব আর লিখব যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো আমরা এখানে 1 নম্বর সিরিয়াল দিয়ে লিখি চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, কত টাকা, 8,000 টাকা। আমরা এখানে 8,000 টাকা লিখলাম। এটা ছিল আমাদের 2 নম্বর লেনদেন। এবার দেখেন 3 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে 6,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো এখানে সহজেই বোঝা যাচ্ছে যে ব্যাংক আমাদের প্রাপ্য হিসাবে নিকট হতে টাকা আদায় করে ব্যাংকের বইতে কি করেছে, যোগ করেছে, কিন্তু আমরা নগদান বইতে লিখিনি, তার মানে আমাদের বইতে লিখিনি, আমাদের বইতে বাদ পড়ে গেছে। তো আমাদের বইতে যদি লিখতাম তাহলে কি করতাম, যোগ করতাম না বিয়োগ করতাম, যোগ করতাম। তাহলে এখানেও কি করব, যোগ করব। মনে রাখবেন যেখানে কাজ হয়নি আমরা সেখানে কাজ করব। তাহলে নগদান বইতে কাজ হয়নি, তাহলে আমরা এখানে লিখব প্রাপ্য হিসাবে নিকট হতে আদায় ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়। তো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায় কত টাকা, 6,000 টাকা। আমরা এখানে লিখলাম। এখানে আরেকটু সুন্দর হয়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায় যা নগদান বইতে লেখা হয়নি, অথবা এইটুক লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এটা ছিল কত, 3 নম্বর লেনদেন। এবার 4 নম্বরে দেখেন চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তার মানে আমরা একজনের কাছ থেকে চেক পেয়েছিলাম, ওই চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম যে তার অ্যাকাউন্ট থেকে তুলে আমাদের অ্যাকাউন্টে যোগ করার জন্য, কিন্তু সেই কাজটা এখনও কি হয়নি, তার মানে জমা দিয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে ব্যাংক এই কাজটা এখনও করতে পারেনি। তো কাজ কোথায় বাকি আছে, ব্যাংকে বাকি আছে, ব্যাংকের কাজটাই বাকি আছে, তাহলে সেই কাজটাই আমাদের এখন করতে হবে। তো ব্যাংক যদি এটা আদায় করতো তাহলে কী করতো, আমাদের অ্যাকাউন্টে যোগ করতো না বিয়োগ করতো, যোগ করতো। সেই জন্য আমরা এখানেও কি করব, যোগ করব। তাহলে আমরা এখানে লিখব যে চেক জমা দিয়েছে কিন্তু আদায় হয়নি। আমরা এখানে লিখব চেক জমা দেওয়া হয়েছে কিন্তু
আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি কত টাকা? 20,000 টাকা। তো আমরা এখানে 20,000 টাকা লিখলাম। এরপরে 5 নাম্বার দেখেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংকে আমাদের যে টাকা জমা আছে তারপরে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তো ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয় তাহলে আমাদের যে অ্যাকাউন্ট ব্যাংকে আছে সেই অ্যাকাউন্টের সাথে কি করবে? যোগ করে দেবে। তো এখন এই ব্যাংক যেহেতু যোগ করেছে তার মানে কি ব্যাংকে লিপিবদ্ধ আছে, কিন্তু আমাদের যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমাদের বইতে আমরা এখনও লিখিনি। তো আমাদের বইতে লিখলে আমরা কি করতাম? ওই যোগই করতাম, কারণ আমাদের যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু আমরা এখনও ওই কাজটাই করিনি তাহলে ওই কাজটাই করব। তার মানে আমাদের বইতে যে এখনও যোগ করার কথা ছিল সেটা আমরা করিনি, তাহলে আমরা এখন কি করব? আমাদের বইতে সেটা যোগ করব। তাহলে এখানে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। যা নগদান বইতে, এটা না লিখলেও হয়, যে যা নগদান বইতে লেখা হয়নি এইটুকু আমি লিখে দিলাম। তো এটা কত টাকা? এটা দেখেন 5,000 টাকা। তো এইটাই ছিল আমাদের। এবার আমরা কি করব? এই দুই পাশ যোগ করে দেব। তো এখানে আমাদের 1,35,000 আর 6,000 যোগ করলে এখানে 1,41,000 হয়, তা আর 5,000 যোগ করলে 1,46,000 হয়। আর এই অংশে দেখেন আমাদের কোনো টাকা নেই। তো আমাদের এইটাই, যেহেতু এখানে বিয়োগের ক্ষেত্রে কোনো টাকা নেই, তাই আমাদের এখানে 1,46,000 এইটাই লিখতে হবে। এরপরে আমরা এটা লিখব সংশোধনী জের বা সংশোধিত উদ্বৃত্ত। সংশোধিত উদ্বৃত্ত। আর এই পাশে আমরা লিখব, দেখেন এই যে 1,34,000 থেকে 20,000 যোগ করলে হবে 1,54,000। তার থেকে আমরা যদি 8,000 আমরা বাদ দিই তাহলে হবে কত? 1,46,000। আর আমাদের লিখতে হবে যে সংশোধিত উদ্বৃত্ত। তো এই ক্ষেত্রেও দেখেন দুইটা বইয়ের তথ্যই মিলে যাবে, তখন আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।